যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান বাসে ওঠার সময় তার উপর আক্রমণ হয় জামাত আওয়ামী লীগ এক হয়ে আক্রমণ করেছে আজকে। এদিকে আজ তারেক রহমান যশোর গিয়ে কঠিন তুপের মুখে পড়ে আওয়ামী লীগ কর্মীদের পরিকল্পনায়। জামাতকে সরাসরি আওয়ামী লীগ সাপোর্ট দিচ্ছে, এই নিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত। দেশের মধ্যে আজকে নতুন পরিস্থিতি হয়েছে। দর্শক, প্রধানমন্ত্রী যশোর সফর আরোহ জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বিমানবন্দর থেকে নেমে সরাসরি যেই শার্শা উপজেলার যে উলাসী যে খাল, যেখানে খাল খনন কর্মসূচি পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে, সেখানে তিনি আসবেন। আমি যদি এখানকার একটু পরিস্থিতি আপনাকে একটু দেখাই। সাধারণ মানুষ ইতিমধ্যে এসেছেন যারা এই প্রধানমন্ত্রীর খাল খনন কার্যকর্তা। রাজনীতি এমন এক কিতাব যার প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকে আদর্শের কথা, আর প্রতিটি প্রান্তে লেগে থাকে স্বার্থের কালি। আজ যে দল নতুন রাজনীতির পতাকা তুলে মাঠে নামে, কাল সেই আবার পুরনো খাতার হিসাব মেলাতে বসে। এ যেন আমাদের উপমহাদেশীয় রাজনৈতিক সংস্কৃতির চিরন্তন প্রবেশ। এবার জামায়াতে ইসলামের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমান এবং মির্জা ফখরুলকে বুঝিয়ে দিলেন বাংলাদেশে আর আগের রাজনীতি চলবে না। অবিশ্বাস্য হলো ঘটনা সত্য। বিএনপিকে রক্ষা করছে জামাত এবং বিএনপি নিজেরা নিজেদের জন্য কবর খুঁড়ছে, গর্ত খুঁড়ছে। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে বিএনপি সরকার। আজকে তারেক রহমান যশোরে গিয়েছেন, সেইখানে গিয়েও তুপের মুখে পড়েন জামাত আওয়ামী লীগ এক হয়ে ষড়যন্ত্র করে আক্রমণ করে। দর্শক শ্রোতা, তারেক রহমান প্রতিনিয়ত অনেক বিস্ফোরক মন্তব্য করেন। যশোরে গিয়েও তিনি অনেক মন্তব্য করেন। এই মন্তব্যের কারণেই সরাসরি জামাত কর্মীর রিঅ্যাকশনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে যশোরের অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে আজকে সারা দেশে যে অসংখ্য ঘটনা ঘটে এবং এই নিয়ে অনেকে যে পরিকল্পনা করে, সব কিছু উন্মোচন করার চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যশোর বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তিনি বিমান থেকে অবতরণ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দরের বাইরে চলে আসবেন এবং এখান থেকে তিনি সবার আগে বাংলাদেশ যে বাস, এই বাসে তিনি চেপে যাবেন যশোরের শার্শা উপজেলার উলসিতে। এই উলসি গ্রামেই উলসি যদুনাথপুর যে খাল, সেই খালের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তো এই যে তার যাত্রা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এই যাত্রায় তিনি পথে পথে যশোরের দলীয় নেতাকর্মীদের এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন, হাত মিলাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন যশোরের। এবং তিনি আস্তে আস্তে বিমানবন্দরের বাইরের দিকে আসছেন এবং তিনি এসেই এখানে সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বাস, সেই বাসে তিনি উঠবেন এবং এই বাসে করেই তিনি 38 কিলোমিটারের একটি যাত্রা শুরু করবেন। আর সেই গাড়ির কাছে এখন এই প্রধানমন্ত্রী চলে এসেছেন গাড়ির কাছে এবং তিনি এই গাড়িতে উঠবেন এবং এই গাড়িতে করেই কিন্তু তিনি শার্শার উল্লসিতে যাবেন। এই যে প্রধানমন্ত্রী গাড়িতে উঠছেন, তিনি উঠে গেছেন, এই গাড়িতে উঠে গেছেন এবং তিনি গাড়িতে অবস্থান করছেন, ড্রাইভারের সাথে কুশল বিনিময় করছেন এবং নেতাকর্মী কিছু সিনিয়র নেতারাও জেলা বিএনপির উঠছে এবং প্রেস সচিব সহ অন্যান্য বহরে যারা আছেন সফর সঙ্গী, তারা কিন্তু গাড়িতে একে একে উঠছেন এবং তারেক রহমান দাঁড়িয়ে থাকে তাদেরকে সবাইকে উঠছেন এবং তাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে যাত্রা শুরু করবেন। এখনো নেতাকর্মীরা গাড়িতে উঠছে এবং তাদের ওঠার কাজটি শেষ হলেই মূলত এই যাত্রা শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান তার সফর সঙ্গীদের ডেকে ডেকে উঠাচ্ছেন এবং এইমাত্র একটি অ্যালবাম দেওয়া হয়েছে তাকে, তিনি সেই অ্যালবামটি দেখছেন। যশোরের বিভিন্ন স্মৃতিচিহ্নের অ্যালবাম এটি এবং তিনি এখন তার নির্ধারিত যে সিট, ড্রাইভারের পাশেই তিনি একটি নির্ধারিত সিটে বসবেন এবং এখান থেকে বসেই তিনি সমগ্র যশোরকে দেখতে দেখতে পথে পথে নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাতে জানাতে তিনি শার্শার উদ্দেশ্যে যাবেন। এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে যাত্রা শুরু করেছেন এবং এই এখনই এই বহর নিয়ে যাত্রা শুরু হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রগামী গাড়িগুলো কিন্তু বের হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রীর এই বাসটি রওনা দিচ্ছে এবং এই বাসটি শুধু উল্লাসী চলে যাবে এখান থেকে 38 কিলোমিটার দূরে। আমরা বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে
কথা বলেছি যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিমানবন্দরে, এবং প্রধানমন্ত্রী তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে গাড়িতে চড়েছেন এবং এখান থেকে তিনি এখনই বেরিয়ে যাবে। তার গাড়ি কিন্তু বেরিয়ে গিয়েছে, গাড়ি যাচ্ছে, এই গাড়ি যাত্রা শুরু করেছে এবং এই গাড়ি পথে পথে শুভেচ্ছা বিনিময় করবেন। দলীয় নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং বিশেষ করে গদখালি এলাকা ফুলের রাজধানী, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নেতাকর্মী অবস্থান করবেন, গদখালির ফুল নিয়ে তাকে স্বাগত জানাবেন এবং নাভারণ মোড়, বাগাসা সহ বিভিন্ন জায়গায় তাকে স্বাগত জানানো হবে। প্রধানমন্ত্রীর গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং এই যাত্রা শুরু হয়ে গেছে এবং এই যাত্রায় তিনি উলসি তার পিতার যে খাল খনন করেছিলেন সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর গাড়ি সবেগে বেরিয়ে চলে যাচ্ছে এবং এই যে উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন, সেখানে মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। এখন তিনি যাচ্ছেন খালের পুনঃখনন কাজের উদ্বোধন করতে, তার পিছনে গাড়ি বহর যাচ্ছে এবং তিনি আশা করছি 45 মিনিটের ভিতরে উলসিতে পৌঁছে যাবেন এবং সেখানে তিনি 11টা 15 মিনিটের দিকে উলসি খালের পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। রাজনীতি এমন এক কেতাব যার প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকে আদর্শের কথা, আর প্রতিটি প্রান্তে লেগে থাকে স্বার্থের কালি। আজ যে দল নতুন রাজনীতির পতাকা তুলে মাঠে নামে, কাল সেই আবার পুরনো খাতার হিসাব মেলাতে বসে। এ যেন আমাদের উপমহাদেশীয় রাজনৈতিক সংস্কৃতির চিরন্তন প্রহসন। এই প্রহসনের সাম্প্রতিক অধ্যায় রচনা করছে জাতীয় নাগরিক পার্টি, যাকে সংক্ষেপে আমরা বলি এনসিপি। জুলাই আন্দোলনের উত্তাপ থেকে জন্ম নেওয়া এই দলটির প্রতি মানুষের প্রত্যাশা ছিল এরা হয়তো নতুন বন্দোবস্ত আনবে, পুরনো রাজনীতির ধুলো ঝেড়ে ফেলবে আর ক্ষমতার অলিগলিতে জমে থাকা পুরনো চুক্তিগুলোর উপর টানবে নতুন পর্দা। কিন্তু বাস্তবতা বড়ই নির্দয়, সে কারো কল্পনার সঙ্গে আপোষ করে না। এনসিপি এখন ঘোষণা দিয়েছে তাদের দরজা সবার জন্য খোলা। ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ, কেউ বাদ নয়। শর্ত একটাই, আপনি যদি চাঁদাবাজি, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে যুক্ত না থাকেন তবে আপনাকে স্বাগতম। বেশ গণতান্ত্রিক, উদার, এমনকি একটু দর্শনীয় বটে। কিন্তু এই উদারতার আড়ালে যে প্রশ্নটি ধীরে ধীরে মাথা তোলে তা হলো, এ কি আদর্শের বিস্তার নাকি ভোটের হিসাব? তবে কি ক্ষমতা পাওয়ার লোভে এই নরম সুর? নাহিদ ইসলামের বক্তব্যে একটি সূক্ষ্ম স্বীকারোক্তি লুকিয়ে আছে। তিনি যেন অজান্তেই বলে ফেলেছেন, আওয়ামী লীগের সব মানুষ অপরাধী নয়। এ কথা নতুন কিছু নয়, বহুদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষকরা বলে আসছেন। কিন্তু বাস্তবে যা হয়েছে তা হলো, আওয়ামী লীগ আর গণহত্যাকারী প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। ফলে অনেক নিরীহ মানুষও ভুগেছেন শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। এখানে এনসিপির নতুন খেলা। তারা বলছে, এসো তোমরা অতীত ভুলে যাও, আমাদের পতাকার নিচে দাঁড়াও। প্রশ্ন হলো, যদি অতীত এতটাই গুরুত্বহীন হয় তাহলে রাজনীতির আদর্শ কোথায় দাঁড়ায়? আদর্শ কি তাহলে কেবল বক্তৃতার অলংকার? রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই, এই প্রবাদটি আমরা বহুবার শুনেছি। কিন্তু সেটি যদি একটাই সত্য হয় তাহলে নতুন রাজনীতির দাবিটা কোথায় দাঁড়ায়? এনসিপি কি তাহলে ধীরে ধীরে বুঝে ফেলেছে ক্ষমতায় যেতে হলে শুধু আদর্শ নয়, প্রয়োজন সংখ্যা, আর সেই সংখ্যা জোগাড় করতে হলে দরকার পুরনো খেলোয়াড়দের? এখানে একটু ইতিহাসের দিকে তাকানো যাক। জিয়াউর রহমান বিভিন্ন মত এবং পথের মানুষকে একত্র করে একটি বড় দল গড়ে তুলেছিলেন। সেই মডেল হয়তো এনসিপির কাছেও আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না, জিয়া ছিলেন একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট প্রেক্ষাপটের মানুষ। তার ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা, তার রাজনৈতিক দক্ষতা, এসবের সমন্বয় ঘটানো এত সহজ কাজ নয়। এনসিপির সামনে তাই দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে তারা নতুনত্বের দাবিদার, অন্যদিকে তারা পুরনোদের আমন্ত্রণ জানাচ্ছে। এই দ্বৈত অবস্থান অনেকটা সেই ছাত্রের মতো, যে একদিকে পরীক্ষায় নকল না করার শপথ নেয়, অন্যদিকে পাশের বেঞ্চের খাতার দিকে চোখ রাখে। রাজনীতির আরেকটি চিরন্তন সমস্যা হলো ক্ষমতা আর দল একাকার হয়ে যাওয়া। আমরা দেখেছি ক্ষমতায় গেলে দলীয় নেতারা নিজেদের রাষ্ট্রের অংশ ভাবতে শুরু করেন।
মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব জায়গায় তাদের অবাধ যাতায়াত। প্রশাসন তাদের সামনে মাথা নত করে। এই সংস্কৃতি নতুন কিছু নয়, এটি বহু পুরনো রোগ। এটি মানতে হবে, এনসিপিও এই রোগ থেকে মুক্ত নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের নেতাদের সহজ যোগাযোগ, বিদেশ সফরে অংশগ্রহণ, এসব ঘটনা মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। একই সময়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর নেতাদের সেই সুযোগ না পাওয়া। যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। সকালে রাজধানী গুলশানের বাসভবন থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলাইশা খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোরের কেন্দ্র ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর থেকে রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তুলসী খাল, যেটা এক নামে জিয়া খাল নামে পরিচিত, এই খালটি প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবদ্দশায় তিনি 2 বার এসে কাজটা দেখেছেন এবং নিজের হাতে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই যে পানিটা ধরে রাখা, বর্ষার সময় যে জলাবদ্ধতা তৈরি হয় সেটা প্রবাহ ঠিক রাখা, এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখন পানিটা ধরে রেখে ইরিগেশন মাধ্যমে উৎপাদনের জন্য পাশে পানি দেওয়া। দর্শক, যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির খোঁজ রাখছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে স্থানীয়দের মাঝে কেমন উদ্দীপনা লক্ষ্য করছেন আমাদেরকে বিস্তারিত জানান। ঠিক পেছনের দিকে এটি বেস্তা নদী এবং এই নদীর সংযোগস্থলটির সাথে এই খালটি মূলত 4 কিলোমিটার পর্যন্ত এখানে খাল খনন করে মাধ্যমে এখানে যে সেচ সুবিধা সহ নানানভাবে মাছ চাষ এবং ফসলের যে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য মূলত প্রধান জিয়া রহমান এই খালটি খনন করেছিলেন। বিভিন্ন সময়ে সারা বাংলাদেশের যে খাল খনন কর্মসূচি ছিল, যে বৈপ্লবিক যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির যে পরিকল্পনা আলোকে জিয়া রহমান এই খালগুলো খনন করেছেন এবং সেই যে বাবার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত সেই খালগুলো পুনর্খননের জন্য চেষ্টা করছেন। একটি বিষয় জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী হিসেবে যশোর এটি তারেক রহমানের প্রথম সফর। ইতিমধ্যেই ঢাকা থেকে বিমানপথে যশোর এয়ারপোর্টে এসে পৌঁছেছেন আমরা যে যতটুকু জানতে পেরেছি, এবং বিমানবন্দর থেকে নেমে সরাসরি প্রধানমন্ত্রী এই শার্শা উপজেলার যে উলাশী খাল এখানে পৌঁছাবেন। পৌঁছানোর পর থেকে মূলত এখানে আমরা যতটুকু জানি 11:30টার পরে এখানে এসে এই খালটি পুনর্খননের জন্য একটু করে উনি উদ্বোধন করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, ঠিক বিকেল দ্বারা এখানে যশোর শহরে ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এর আগে যশোরের যে 250 শয্যার মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে সেটি 500 শয্যায় উন্নীত করবেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখবো, এখানে স্থানীয় যারা নেতাকর্মী ছিলেন এবং জনগণের সাথে আমরা কথা বলেছি, তাদের বেশ কিছু দাবি রয়েছে। এই দাবির প্রেক্ষিতে তারা বিভিন্ন বিষয় বলার চেষ্টা করছেন। একটি তাদের দাবি, সেটি হলো অবিশ্বাস্য হলো ঘটনা সত্য, বিএনপিকে রক্ষা করছে জামাত এবং বিএনপি নিজেরা নিজেদের জন্য কবর খুঁড়ছে, গর্ত খুঁড়ছে, আর সেই কবর ভরাট করে দিচ্ছে জামাত, যাতে বিএনপি ওই গর্তে কিংবা কবরে না পড়ে। এটাই সত্য কথা। এটা শুধু এবার যে করছে তা না, ইতিহাসও এটা বলে বিএনপিকে যুগে যুগে রক্ষা করেছে জামাত। বিএনপি প্রথম ক্ষমতা এসেছে জিয়া রহমানের পর, বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিএনপি ক্ষমতা এসেছে 1991 সালে, কিন্তু সরকার গঠন করতে পারেনি। জামাত বিএনপিকে অনুকম্পা দেখিয়ে সমর্থন দিয়ে সরকার গঠন করতে দিয়েছে। সেবার বিএনপি সরকার গঠন না করতে পারলে বিএনপির এরকম উত্থান হতো না। এরপরে 2001 সালে বিএনপি হেরে যায়, জামাত জোট করে বিএনপিকে বাঁচিয়েছে। আবার 2008 সালে 7 সালে 111 সরকারের সময় বিএনপি একদম নাই হয়ে যায়, সংস্কারপন্থী এবং এলডিপি, অমুক দল তমুক দল, বিএনপি নাই। সেই পর্যায়ে জামাত নানানভাবে আলী হাসান মুজাহিদ বিএনপিকে ইউনাইটেড থাকতে সহায়তা করেছে এবং জামাত মোটেই সংস্কারপন্থীদের সাথে কোনো কোঅপারেট করেনি এবং তাদেরকে প্রশ্রয় দেয়নি। খালেদা জিয়ার যে অরিজিনাল বিএনপি, জামাত সেটার সাথে কোঅপারেট করে, যেমন কি বিভিন্ন স্থায়ী কমিটি মিটিং ডাকার পরামর্শ বা নানান জায়গা টাকাও দিয়েছে। কারণ 111 সরকার প্রথম দিকে জামাত খুব নিরাপদে ছিল, যার ফলে জামাত বিএনপির পক্ষে মিছিলও করেছে। এরকম ইতিহাসও পাওয়া যায়, যুগে যুগে বিএনপিকে রক্ষা করেছে জামাত ইসলামী। এবং জামাতের করুণা ছাড়া, অনুকম্পা ছাড়া বিএনপি কখনোই ক্ষমতা আসতে পারেনি, জাস্ট এইবার এসেছে, তাও এবার আওয়ামী লীগের অনুকম্পায়। নিজেদের বলে বিএনপি কখনো
ক্ষমতায় আসতে পারেনি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। কাজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।